শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমাদের রাজ্যে ঐতিহ্যমণ্ডিত আমাদের আদিবাসী আদিবাসী সকল ধর্ম বর্ণের মানুষের যে উৎসব কার্যি তার আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং এই উৎসবের মধ্য থেকে রাজ্যের সম্প্রীতি, ঐক্য আরো সুদৃঢ় করার আহ্বান রাখছি। আমি আজকে প্রধানত যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং বিশেষত এই রাজ্যের বিজেপি দলের কর্তৃত্ব যাদের হাতে ওনাদের সহ ওই দলের অভ্যন্তরে এখনো যারা দেশপ্রেমিক, মানবতাবাদী, গণতন্ত্র প্রেমী যে অংশটা আছে তাদের বিবেচনার জন্য, ভেবে দেখার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাতে সাহায্য করে সেই লক্ষ্যে একটা বিষয় তুলে ধরতে চাই। আমরা সবাই অবগত আছি ভারতবর্ষ এখন একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করে এবং এটা আমরা সকলেরই জানা। এই গ্রামের উন্নতি ব্যতীত আমাদের দেশের উন্নতি, আমাদের মানব সম্পদের উন্নতি এসব বলা অর্থ নেই। গ্রামের উন্নতি, সার্বিক উন্নতির লক্ষ্যে কংগ্রেস দলের অন্যতম নেতা প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীজি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লাগু করে গ্রামের উন্নয়নের প্রশ্নে সর্বাধিক ক্ষমতা সেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের হাতে তুলে দিয়েছে। আমরা সে বিষয়ে সারা দেশে এবং এই সময় অন্তর্বর্তী সময়ে সমস্ত বিষয় নিয়ে এখানে এই স্বল্প সময় আমি উল্লেখ করতে চাই। আমরা সবাই অবগত আছি 7.5 বছরে এই রাজ্য সরকার সমস্ত অনুষ্ঠানে এবং প্রতিদিন যেভাবে বলে বেড়াচ্ছে রাজ্যের সুশাসন আর উন্নয়ন আর সেই বিকশিত ভারত, বিকশিত রাজ্যের যে গল্প এটাকে প্রচার করে চলছে। আর বাস্তবে আমরা তো বারবারই গত 7.5 বছর যাবতীয় আমরা বলে আসছি আমাদের দলের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে এগুলি আমরা একাধিকবার বলার চেষ্টা করছি। এবার আমার বা দলের কথা ওনাদের যে ট্রিপল ইঞ্জিনের প্রথম এবং শক্তিশালী সবচেয়ে বড় ইঞ্জিন কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের যে আপনার পঞ্চায়েতি রাজ মন্ত্রকে পর্যালোচনা রিপোর্ট যা গত 9 এপ্রিল কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশ্যে এনেছে তার কিছু অংশ আমি এখানে তুলে ধরব। আমি এটা তুলে ধরার আগে একটা বিষয় শুধু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে বিজেপির অন্দরে যারা আছে তাদের কাছে এবং রাজ্যবাসীর কাছে। বিশেষত আমি বিজেপির এই রাজ্যের প্রথম যিনি মুখ্যমন্ত্রী ছিলেন যাকে মাঝখানে সরিয়ে দেওয়া হয়েছিল ওনার কাছেও যে বিষয়টা জানতে চাইব যে মুখ্যমন্ত্রী 18 সালের 9 মার্চ ক্ষমতা দখল করার শপথ নেওয়ার পরে যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে উনি বলেছিলেন যে পঞ্চায়েত এখন থেকে চলবে CS টু PS পদ্ধতি, অর্থাৎ পঞ্চায়েতের সচিবগণ সরাসরি তাদের কাজকর্ম নিয়ে দায়বদ্ধ থাকবেন মুখ্য সচিবের কাছে।
এবং সেখানে নির্দেশিকা যে গাইডলাইনগুলি ছিল, প্রতি মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েতের বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে মুখ্য সচিবের কাছে। এতে থাকতে হবে নিজ নিজ পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজের পরিকল্পনা, সাধারণের সমস্যাদি, এলাকার অঙ্গনাদি কেন্দ্র, স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি অফিস সমূহের কাজকর্মের ঠিকঠাক চলছে কিনা এর প্রতিটি নজরদারির রিপোর্ট, শিক্ষক শিক্ষিকা কর্ম কতজন নিজ নিজ কর্মক্ষেত্রে এলেন বা কারা এলেন না তারও মাসিক রিপোর্ট থাকতে হবে। সঙ্গে এটাও স্থির করে দিয়েছিলেন যে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে মিলে পঞ্চায়েত সচিবদের কাজ করতে হবে। তো আমাদের প্রশ্ন, এর হাল কি হলো? 7.5 বছর পর যে রিপোর্টটা হয়েছে, আমি সবটা, এটা আমাদের প্রিন্ট আউট আছে, দয়া করে আপনারা নিয়ে যাবেন। আমি সবটা পরে সময় নষ্ট করব না। আমি শুধু বলবো যে সারা দেশে পঞ্চায়েতগুলি একটা যে পর্যালোচনা হয়েছে, এটাও কেন্দ্রীয় সরকারের যে পঞ্চায়েতি রাজ যে দপ্তর, সেই দপ্তরের উদ্যোগে একটা পর্যালোচনা হয়েছে। সেই পর্যালোচনাতে আমাদের, আমি সারা রাজ্যের ঘটনাও এখানে তুলে ধরছি, আমাদের 1176টা পঞ্চায়েত, এডিসি সহ, এডিসি ভিলেজ কাউন্সিল পঞ্চায়েতের মধ্যে যে পর্যালোচনায় এটাতে বেরিয়ে এসেছে যে মাত্র 42টি পঞ্চায়েত, এটাকে গ্রেডে ভাগ করা হয়েছে, এ বি সি ডি, 4টা গ্রেডে ভাগ করা হয়েছে পঞ্চায়েতগুলি। মাত্র 42টা পঞ্চায়েত আমাদের এই পঞ্চায়েতগুলির মধ্যে এ গ্রেডে অন্তর্ভুক্ত হতে পেরেছে। এছাড়া 406টি পঞ্চায়েত বি গ্রেডে, 728টি পঞ্চায়েত সি গ্রেড এবং ডি গ্রেডের দিয়ে টানাটানি চলছে। কোথায় এগুলিকে নির্ধারিত করা হবে তা চূড়ান্ত করতে পারেনি। সার্বিক বিচারে 24 সালের যে পঞ্চায়েতগুলির কার্যকারিতা যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স অনুযায়ী ত্রিপুরার স্কোর হচ্ছে সবচাইতে নিচে, মাত্র 21.5। আমাদের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যেই সিকিমেরও স্কোর হচ্ছে 42.59%। আর প্রথম দিকে যে দুটো রাজ্য আছে, একটা হচ্ছে তামিলনাড়ু, তার স্কোর 60.24, কর্ণাটকের স্কোর হচ্ছে 57.62। এটি দুটোই অবিজেপি শাসিত রাজ্য। তো আমার প্রশ্ন হচ্ছে, মাত্র 9টি বিষয়ের বিচার, সেই 9টি বিষয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলিকে বিচারে নিয়ে আসা হয়েছিল, সে বিষয়গুলির মধ্যে আছে দারিদ্র দূরীকরণ কর্মসূচি ও উন্নত জীবনযাপন, সুস্বাস্থ্য, শিশু বান্ধব পরিবেশ, পর্যাপ্ত জলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবুজ পরিবেশ, স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামো, সামাজিক নিরাপত্তা, সুস্থ পরিচালনা ব্যবস্থা, মহিলাদের স্বাস্থ্য বিষয়ক নানা ব্যবস্থা, এইগুলি ছিল বিচারের বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে আর আমাদের রাজ্য সরকারের যে প্রচার, এর সাথে খুবই সমগ্র বিষয় আমি আনতে চাইছি না। আমি বলছি কেন্দ্রীয় সরকারের হিসাব মোতাবেক হচ্ছে আমাদের দেশে যে 100 কোটি মানুষ দারিদ্রতার মধ্যে বসবাস করছে, তার মধ্যে আমাদের রাজ্যে শতকরা 13.9% মানুষ দারিদ্রতার মধ্যে বসবাস করছে। এই হচ্ছে আমাদের দেশের রাজ্যের চিত্র। সেই জায়গায় একটা প্রশ্ন স্বভাবতই উঠবে, সঙ্গতভাবে উঠবে। প্রথম আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার কাছে আমার প্রশ্ন, উনি তো এখনো রাজ্যে আছেন, রাজ্যের সাংসদ, উনি এখন বলা যায় ঘন ঘন রাজ্যে আসছে, নানা জায়গায় সভা সমাবেশ করছে, সরকারি দপ্তরগুলিরও পর্যালোচনা, কোনো কোনো ক্ষেত্রে পর্যালোচনা উনি করছেন। সেই পর্যালোচনায় ওনার
নির্দেশিত যে পঞ্চায়েতি ব্যবস্থা, এর যে ওনার কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, এ নিয়ে কেন এখন কোনো পর্যালোচনা করছেন না? বা ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে ওনার তো অনেক ঘোষণা ছিল, সবগুলি বললে অনেক সময় যাবে, দিন যাবে, বলে শেষ করা যাবে না। ওই এগুলি আমি নিয়ে আর কথা বলতে চাই না। হাওড়া গোমতীতে জাহাজ চলবে, বা পুরনো জেলখানায় 21 তলা আইটি হাব, বড় বাঁধ তৈরি করে বন্যার হাত থেকে রাজ্যটাকে মুক্ত করবে। আগরতলা শহরে সেখানে বর্ষার দিনগুলিতেও রাস্তা খড়খড় করবে, বা নেশা এক মুক্ত রাজ্য করবে। এগুলি নিয়ে আর প্রশ্ন করার অবকাশ আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না। যে এগুলির পর্যালোচনা করে একবার বলুন যে এই রাজ্যের হালটা আজকে কি হয়েছে। পঞ্চায়েতে যে আপনাদের ঘোষণা অনুযায়ী, বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী, ত্রিপল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব নেই। মোদিজি দুহাত ভরে টাকা দিচ্ছে পঞ্চায়েতে। এই যে হাজার হাজার কোটি টাকা আসছে, সেই হাজার হাজার কোটি টাকা যাচ্ছেটা কোথায়? একটা এক্ষেত্রে জবাবটা এটা হলে কি খুব অমূলক হবে যে পঞ্চায়েতে এই 7.5 বছরের শাসন ব্যবস্থায় পঞ্চায়েতে, যেটা আপনাদের পঞ্চায়েতগুলি নির্বাচন করতে হয়নি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে গিয়ে পায়ের জুড়ে গায়ের জুড়ে যে পঞ্চায়েতগুলি দখল করে নিয়েছিলেন, সেই সমস্ত জায়গায় বিজেপি তাদের কর্তৃত্ববাদীরা ওই গ্রামগুলিতে যারা অবস্থান করছেন, তাদের চেহারার দিকে তাকালে পর, পরিবারের সম্পত্তির দিকে নজর দিলে পর, সরকারের নজর পড়ে কিনা জানি না, সরকারি দপ্তরগুলি নজর পড়ে কিনা জানি না, কিন্তু গ্রামের মানুষ সহজেই অনুমান করতে পারছেন রাজ্যের অন্যান্য জায়গার নয়, সে গ্রামেরও পঞ্চায়েতগুলির সে সমস্ত কর্তৃত্ববাদীরা যাদের এই 7.5 বছরে সম্পদ বৃদ্ধি, অর্থ বৃদ্ধি, জীবনযাত্রা এই 7.5 বছর আগে কোথায় ছিল আর কোথায় এসে দাঁড়িয়েছে, এ থেকে বোঝা যায় অবকাশ থাকে না হাজার হাজার কোটি টাকা গেল কোথায় বা যাচ্ছে কোথায়। আপনাদের মাধ্যমে আমি বিজেপি অন্দরে এখনো যারা সেখানে আমি দেশপ্রেমিক, নিষ্ঠাবান, সৎ মানুষের জন্য কাজ করতে চান, তাদের কাছেও এবং কমিউনিস্ট, কংগ্রেস সকলের কাছে আমি যেটা বলতে চাই, মোদিজি উনি তো বলেছিলেন, পাউডার দল বলে বেড়াচ্ছেন যে দ্রুত গতিতে 11 বছরে যে দ্রুত গতিতে মোদিজি এগিয়ে নিয়ে যাচ্ছে, রকেটের চাইতেও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আপনারা এমন যে যেভাবে প্রচারিত হচ্ছে 140 কোটিরও বেশি মানুষ হয়তো অল্প কিছু দিনের মধ্যে স্বর্গের দুয়ারে পৌঁছে যাবে। আমি সমস্ত কিছু আর্থিক বিষয় নিয়ে কিছু বলতে চাই না, সমস্ত বলতে চাই না। আমি শুধু বলবো এই পেহেলগাম পরবর্তী সময়ের ঘটনাবলীর মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করতে পেরেছে মোদিজির রকেট গতিতে স্বর্গে পৌঁছানোর যে সিঁড়ি, নিচে স্টেশনে রেলটা থেমে গেছে। আমেরিকা ট্রাম্পের ধমকে উন্মোচিত হয়ে গেছে ভারতের চেহারা, আরো বেশি উন্মোচিত হয়ে গেছে। এত কিছুর পর ভারতের ইন্টারনেট ব্যবস্থা জানিয়ে গতকালও গর্ব করছে, ডিজিটাল ব্যবস্থা ইত্যাদি। এর প্রসঙ্গেও যেতে চাই না, যেটা নিয়ে যে আমেরিকার ট্রাম্প মোদির বড় দাদা সম্প্রতি বলেছে ভারত নাকি বিপজ্জনক রাষ্ট্র। তাদের দেশের নাগরিকদের, পর্যটকদের বলেছে ভারতে বেড়াতে গেলে সাবধান। কাশ্মীরে তো নয়ই, সে মহারাষ্ট্র সহ হিন্দি বলয় বিপজ্জনক। সবচাইতে বেশি বিপজ্জনক হচ্ছে মহিলারা। নিরাপদ নয় ভারতে, যে কোনো সময় যৌন আক্রমণের শিকার হতে পারে।
ট্রাম্প সতর্ক করে দিয়েছেন সে দেশের মহিলাদের একা ভারতে যাবেন না, একা চলাফেরা করবেন না। সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আর কয়েকজন সবজান্তা মন্ত্রী সহ অনেকেই প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের এত উন্নতি, মানুষের আর্থিক অবস্থার এত শ্রীবৃদ্ধি ঘটেছে যে চাঁদেও এই রাজ্যের মানুষ দিয়ে বসবাস করার সক্ষমতা অর্জন করে ফেলেছে। আমি বলতে চাই, ভুল বলেননি। বিজেপি দলের একটা অংশের মন্ত্রী, নেতা ও কর্তৃত্ববাদীদের পাশাপাশি এই রাজ্যের নেশা বাণিজ্যের সাথে যুক্ত লুটেরা, মাফিয়ারা, বিভিন্ন অংশের মাফিয়ারা, এই 7.5 বছরে পাচার বাণিজ্যকারীরা যে অর্থ উপার্জন করছে, অবৈধ উপায়ে মালিক বনে গেছে, তারা হয়তো চাঁদে দিয়েও কয়েক পুরুষ তারা সেখানে জীবন যাপন করার ক্ষমতার অধিকারী হয়েছে। কিন্তু রাজ্যটাকে বাঁচাতে গেলে পর, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে পর, যারা রাজ্যটাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, আগামী প্রজন্মের মঙ্গল চান, আগামী প্রজন্মের মানুষকে ভালো রাখতে চান, তাদেরকে এই বিষয়গুলি, আমাদের কংগ্রেসের বক্তব্য না, তাদেরকে এই বিষয়গুলি, তথ্যগুলি শুধু তাদের সামনে খানিকটা তুলে ধরলাম। এগুলি বিবেচনায় রেখে আজকে বোধহয় প্রয়োজন হয়ে পড়েছে আর কাল বিলম্ব না করে কে কমিউনিস্ট, কে কংগ্রেস, কে বিজেপি, এটা বড় কথা নয়, লুটেরাদের হাত থেকে, ধ্বংসকারীদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে গেলে পর, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে পর ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা ব্যতীত অন্য কোনো পথ বা উপায় নেই। এই কথাগুলি বলার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি প্রথমে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের এবং আমার সাথে যারা উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি শ্রী মদন সাহা, আমাদের প্রদেশ কংগ্রেসের যে আদিবাসী কংগ্রেস সংগঠন তার ভাইস চেয়ারম্যান অতুল দেব বর্মা এবং ওই সংগঠনের জেনারেল সেক্রেটারি মনমোহন রিয়া, আমি ওনাদের